Recording is on. আচ্ছা, তো আমরা যেটা দেখাচ্ছি যে আমাদের নিউমেরিক্যালটা, সেই নিউমেরিক্যালের মধ্যে যেটা আমরা সলভটা করব। তো এই নিউমেরিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ারটা? হ্যাঁ স্যার দেখেন। আচ্ছা, তো এখানে যেটা দেখাচ্ছি আমরা যে চারটে মেশিন আছে। এবারে আমাদের কি করতে হবে, এখানে আমাকে একটা প্ল্যান করতে হবে। কিরকম প্ল্যান করতে হবে? এখানে হচ্ছে কি ড্র আ ফ্লোর প্ল্যান। আমি যদি লিখি পুরোটা একবার, এখানে ধর লিখছি আমি, ড্র floor plan floor plan লেখার দরকার নেই, ড্র সিঙ্গেল লাইন ডায়াগ্রাম লিখছি। single line diagram of the installation. তাহলে এই ইনস্টলেশনটার সিঙ্গেল লাইন ডায়াগ্রামটাকে আমাকে ড্র করতে বলছে। তো কি প্রথমে আমি দেখছি এখানে, আগে অঙ্কটা দেখে নিই। অঙ্কটায় যেটা মেইন জায়গা ছিল কি, যেই জায়গাটা এখানে অঙ্কটা পাজল, সেটা হচ্ছে কি এখানে দেখ শেপার মেশিন, লেদ মেশিন, ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন এসব বলে দিয়েছে। মানে একটা আমি ওয়ার্কশপে যখন ইনস্টলেশন করব, একটা মেশিন শপে বা একটা ওয়ার্কশপে যখন আমি ইনস্টলেশন করতে যাব, একটা কথা আমাকে মাথায় রাখতে হবে সব সময়, যে এখানে যে মানে আমি কি করব, বেসিক্যালি একটা মেকানিক্যাল ডিভাইস ইউজ করব। শেপার, লেদ, ড্রিল, গ্রাইন্ডিং, এগুলো সব প্রত্যেকটা একটা একটা মেকানিক্যাল ডিভাইস। যে মেকানিক্যাল ডিভাইসগুলো, যেমন ধর এখানে লেদ একটা ডিভাইস, এটা একটা, এটা একটা, এটা একটা, এই প্রত্যেকটা আলাদা আলাদা আমার ডিভাইস। এই ডিভাইসগুলোকে মোটর দিয়ে আমরা ড্রাইভ করবো, এই মেকানিক্যাল মেশিন টুলসগুলোকে, এই শেপার, ড্রিল, গ্রাইন্ডিং টুলসগুলোকে আমরা এই টাইপের মেশিন দিয়ে ড্রাইভ করব। এখানে যেটা বোঝার আছে সেটা হচ্ছে শেপার, লেদ, গ্রাইন্ডিং সব থ্রি ফেজ মোটর লাগানো হয়েছে। এটা বলার কারণ কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট, ভালো করে শুনবি এটা। ড্রিল মেশিনে দেখ একটা সিঙ্গেল ফেজ মোটর লাগানো হয়েছে, তার মানে আমাকে এখানে বুঝে হচ্ছে যে কোন মেশিনগুলো কে আমি বেশি ওভারলোড করাবো, বা কোন মেশিনগুলো লোড এমনিতেই বেশি নেয়। তাহলে যদি ধর সাপোজ সাথে কোথাও কাজ করতে গেলি তুই, সেখানে তোকে বলা হলো যে আমার এই এত এইচপির একটা শেপার আছে, এত এইচপি ড্রিল আছে, আমি কি মোটর লাগাবো? ড্রিলে কখনোই আমার অত থাকবে না, তাই ড্রিলে আমি সিঙ্গেল ফেজ মোটর লাগাবো। কারণ মোটর ডিজাইনটা বা মোটরটা, যা নিড অফ দ্য মোটর ইজ সাজেস্টেড বাই ইউ, বিকজ ইউ আর এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখানে যে মেকানিক্যাল কাজটা হবে, শেপার, লেদ, ড্রিল, গ্রাইন্ডিং, এখানে যে কাজ হবে সেটার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, যে কোন মেশিনটা আমি কোন কাজটা করবো। কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কি, কোন মেশিনটা আমি কোন মোটর দিয়ে ড্রাইভ করবো, কোন মেশিনে কতটা ওভারলোড করাবো সেটা আমাকে বলে দেওয়া হলো। তাহলে আমি সেই অনুযায়ী চুজ করব মোটর। ঠিক আছে, এই মোটরটাকে চুজ করবে কে? আমি চুজ করব। তার মানে যেখানে দেখা যাচ্ছে ড্রিল মেশিনে কিন্তু আমার জেনারেলি যে মোটর ইউজ হয়, মোটরের এইচপি একটু কম, কারণ ড্রিলের লোডটা একটু কম থাকে। তাহলে চারখানা মোটর বলেছে। প্রথম কাজ আমার কি, ফার্স্ট কাজ বল, কি ফার্স্ট কাজ আমার? তোরা ফাইন্ড আউট দ্য ফুল লোড কারেন্ট, তাই তো? এফিসিয়েন্সি থেকে কারেন্টটা বার করতে হবে একদম। তাহলে এফিসিয়েন্সিটা আমরা কি ধরে নেবো? নেই কিছু। এখানে ফার্স্ট কাজ হচ্ছে আমার লেখা এখানে assume the efficiency of each motor কত হবে? কত ধরবো বল? 85%, মানে 0.85। তারপরে একই রকম ভাবে অ্যাজিউম the power factor or PF
of each machine বা each motor কত 0.8 ব্র্যাকেটে ল্যাগিং। এখানে সব কটাই হচ্ছে আমার কি মোটর, ইন্ডাকশন মোটর। তাহলে প্রথমে আমি কি করব, IL1 বা IL1 হচ্ছে, চারটে মোটর আছে, এখানে লিখলাম কি আমরা ফুল লোড কারেন্ট, FL কারেন্ট। স্যার, হ্যাঁ বল। তো এখানে যে আপনি দিয়েছেন অ্যাজিউম দ্য এফিসিয়েন্সি অফ ইচ মোটর 85%, এটা হ্যাঁ, একটু বেশি কম হতে পারে না? আমরা ধরবো ইন্ডাকশন মোটর হলেই 85% ধরে নেবো। অবশ্যই হতে পারে, +-5% হতেই পারে, কিন্তু আমরা ধরে নেবো 85%। যেমন ট্রান্সফরমার ধরে নেওয়া 95%। হ্যাঁ স্যার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড একটা ধরে নেবো, দেওয়া যদি না থাকে আমরা এটা ধরে নেবো। এটা ধরা হয়, এটা হয় সব জায়গায়। এটা আমি একদম কিন্তু অ্যাকচুয়াল বলছি, এগুলো কিন্তু এই অঙ্কের জন্য না। তুই যদি প্র্যাকটিক্যাল কাজ করতে যাস সেখানেও দেখবি, মানে এই সাবজেক্টটা এই জন্য এত ইম্পর্টেন্ট, এই সাবজেক্টে প্র্যাকটিক্যালের সঙ্গে ইন্টারলিঙ্ক এই প্রত্যেকটা জিনিস। তো 5 HP 415 ভোল্ট 3 ফেজ মোটর। এবার দেখ, এখানে কিন্তু কোনো জায়গায় বলে দেয়নি এরা ইন্ডাকশন মোটর কিনা, বলে দিয়েছে কি, বলে দেয়নি, কিন্তু ধরে নেবো এরা ইন্ডাকশন মোটর। সিঙ্ক্রোনাস মোটর হলে বলেই, যখন সিঙ্ক্রোনাস মোটরের স্টার্টিং প্রিন্সিপালটা আলাদা, এই সিঙ্ক্রোনাস মোটর এগুলো কোনোটাই নয়, প্রত্যেকটা ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর হলে তার এফিসিয়েন্সি আমরা সবসময় 85% ধরে নেবো, বলে দিক বা না দিক, সব ইন্ডাকশন মোটর এগুলো। কারণ কি, সিঙ্ক্রোনাস মোটর কেন ইউজ করা হয় না, ইন্ডাকশন মোটরের টর্ক অনেক নেওয়ার ক্ষমতা অনেক বেশি, স্টার্টিং টর্ক অনেক হাই। এবার আমি এখানে এত মানে যে সমস্ত মেশিনগুলো ইউজ করা হচ্ছে এগুলো স্টার্টিং টর্ক বেশি দরকার, তার জন্য ইন্ডাকশন মোটর ইউজ করা হচ্ছে। তাহলে কত হবে বল, 5 HP মোটর যদি হয়, 5 ইন্টু 735.5 বাই 3 VL IL ইন্টু এফিসিয়েন্সি, √3 VL কত 415 ভোল্ট, তাই তো। IL আমি পাতে চাইছি, তাহলে এফিসিয়েন্সি ইন্টু মানে 0.85 ইন্টু 0.8 কত হচ্ছে দেখ, এটা করে, এটা করলে হবে কর 7.5 অ্যাম্পিয়ার। তাহলে একটা পেলাম। সেম অ্যাজ আমি পরেরটায় আসছি, IL2, এটা মানে কি, ফুল লোড কারেন্ট অফ ফর কোনটা এবার, 3 HP 415 ভোল্ট 3 ফেজ মোটর, 3 HP 415 ভোল্ট, কত হবে 3 ইন্টু 735.5 বাই √3 415, আচ্ছা ইন্টু 0.85 ইন্টু 0.8 কত হবে, এটা বার কর তোরা। স্যার 4.5। হ্যাঁ, আগের অঙ্কটা কিন্তু ছিল, ওখান থেকেই তো মনে থাকা উচিত, 4.5 অ্যাম্পিয়ার। IL3 একই রকম ভাবে
full load current for half horsepower মানে 0.5 HP 240 volt single phase মোটর কত হবে হাফ হর্স পাওয়ার মানে 0.5 আসবে 0.5 into 735.5 root 3 into এখানে রুট 3 হবে না সরি এখানে হাফ হর্স পাওয়ার সিঙ্গেল ফেজ বলেছে তাহলে কি হবে এখানে কত হবে বল সো এখানে রুট 3 টাই থাকবে না, স্যার রুটটা বাদ দিয়ে সবগুলো হবে। হ্যাঁ ভোল্টেজ কত হবে 240 340 340 না 240 এই যে 240 ভোল্ট into 0.85 into Sir, 0. 2.2 ampere. 2 পয়েন্ট বার করে দেখ কত হয় হ্যাঁ 2.25 মতো আসবে 25 অ্যাম্পিয়ার তাহলে তিনটে পেলাম আমি এবারে আসছি আমরা 4 নাম্বার এই তিনটে তোরা করে নিয়েছিস হ্যাঁ স্যার। আচ্ছা 4 নাম্বারে আসছি এবার আমরা না এইখানে করি এটা হচ্ছে না ঠিক মতো। আচ্ছা 4 নম্বরে আমরা কি করব নাম্বার 4 কোন মোটরটা আছে ওয়ান গ্রাইন্ডিং মেশিন উইথ 1 HP 3 ফেজ 415 ভোল্ট তাহলে এখানে আমরা লিখব IL4 এখানে লিখব ফুল লোড কারেন্ট FL কারেন্ট ফর কি হবে Sir, হ্যাঁ বল বল 1.5 ampere current. 1.5 অ্যাম্পিয়ার হ্যাঁ 1.5 অ্যাম্পিয়ার 1 HP এগুলো কিন্তু লিখে লিখে করতে হবে নালে কিন্তু নাম্বার পাবি না প্রত্যেকটা লিখবি এরকম ভাবে আমি এই জন্য এগুলো লিখে লিখে করাচ্ছি 3 ফেজ মোটর তবে কত 1 মানে 1 এটা 735.5 বাই তলায় আসছে কত রুট 3 ইন্টু 415 ইন্টু 0.85 ইন্টু 0.8 এটা করে কত আসবে 1.5 অ্যাম্পিয়ার এই আমি চারখানা ফুল লোড কারেন্ট পেলাম এটা তো আমার খুব ইজি জিনিস এবারই আসছে আমার মেন মজাটা যেখানে আমাকে ওভারলোড কারেন্টটাকে বার করতে হবে ফুল লোড কারেন্টের পর তো কিভাবে বার করবো এটা করে নে তোরা এই পার্টটা চেক করা সবার হলে বলবি হয়েছে हाँ सर हो गया। আচ্ছা সবার হয়েছে
হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আসবো আমরা ওভারলোড কারেন্টে। আচ্ছা, প্রথম যেটা আছে, প্রথম মোটরটা কোনটা আছে, 5 এইচপি। এখানে লক্ষ্য করে দেখ সব কটা মোটরই আমার আপ টু 5 এইচপি, মানে সব কটা মোটরই আমার আপ টু 5 এইচপি অব্দি আছে। তাহলে এখানে ওভারলোড কত হবে প্রত্যেকটা মোটরের, কত পার্সেন্ট ওভারলোড ধরবো? 300%। 300%। তাহলে প্রত্যেকটা যদি 300% করে ওভারলোড ধরি, এই অঙ্কটার 5টা এখানেই, তাহলে প্রত্যেকটা 300% ধরে নিয়ে আমি, তাহলে টোটাল ওভারলোড কারেন্ট কত হবে প্রথমটার? আচ্ছা, নাম্বার 1 ওভারলোড কারেন্ট, 15, হুম, তারপর একটা 3, তারপর একটা 0.5 ইনটু 3 করে 5 এইচপি মোটর, 7.5 ইন্টু 3 বা 300%, কত হবে এটা করলে? 22.5, তাই তো? হ্যাঁ স্যার। Number 2 overload current of 3 HP motor, 4.5 ছিল into 300%, 13.5 overload current of, তারপরটা ছিল কত আমার 0.5 HP, এটা কত হয়েছিল জানো? 2.25, তো 2.25 into 300% কত হবে দেখ, কত হবে করলে এটা? 2.25 into 3, 6.75, তাই তো? তাহলে আমার এই তিনটে বেরোলো। 4 নাম্বার, নাম্বার 4 ওভারলোড কারেন্ট অফ, কত আছে এটা, কত হর্স পাওয়ার আছে? 1 হর্স পাওয়ার মোটর, কত 1.5 ছিল। একটা জিনিস লক্ষ্য করছিস এখানে, আমি একটুখানি বলে দিই, আচ্ছা আমি লিখে দিয়ে তারপর বলছি। অঙ্কগুলো যখন করব ডেটাগুলো খুব ভালো করে করবো, এটাই কিন্তু মেইন জায়গা। 1.3 কত হচ্ছে এটা করলে? 4.5 অ্যাম্পিয়ার। এবারে তোরা একটা জিনিস লক্ষ্য কর, এইখানে দুটো জিনিস লক্ষ্য কর, এই 3 নম্বর মোটর আর 4 নম্বর মোটরে। 3 নম্বর মোটরটা দেখ বলেছে হাফ হর্স পাওয়ারের মোটর, তাই তো? হাফ হর্স পাওয়ার, 240 ভোল্ট, সিঙ্গেল ফেজ। পরেরটা ছিল কি আমার 1 এইচপি, কিন্তু ভোল্টেজটা বেড়ে গিয়ে হয়েছে 415 ভোল্ট আর 3 ফেজ। ভোল্টেজটা বেড়ে যাওয়ার অ্যাডভান্টেজটা কি? যেই আমি 3 ফেজে সাপ্লাই দেবো অমনি কি হবে, আমার কারেন্ট হয়ে যাবে। 1 এইচপির মোটর যেখানে আমার 4.5 অ্যাম্পিয়ার, দেখে নে এটার 4.5 অ্যাম্পিয়ার ওভারলোড কারেন্ট নিচ্ছে, সেখানে হাফ হর্স পাওয়ারের মোটর আমার 6.75 ওভারলোড কারেন্ট নিচ্ছে। তার মানে কি, আমি যেহেতু ভোল্টেজটা কমিয়ে দিয়েছি তাই ও কারেন্টটা বেশি টানছে। কারণ কি, আমার হর্স পাওয়ারটা তো সেম, এখানে হাফ আছে, এখানে মানে এটা যদি 1 হতো আরো বেশি টানতো, এটা যদি 1 হতো এটা ডবল হয়ে যেত, মানে 6 এর জায়গায় তখন কত হতো, 12। বোঝা যাচ্ছে ব্যাপারটা?
তার মানে একটা 1 এইচপি সিঙ্গেল ফেজ মোটর আর একটা 1 এইচপি 3 ফেজ মোটর ইউজ করার মধ্যে কোনটা বেশি অ্যাডভান্টেজিয়াস, কোনটা বেশি ওভারলোড নিতে পারবে বলতো? কে বেশি গরম হবে? ওভারলোড হলে কে বেশি গরম হবে, হাফ হর্স পাওয়ার না 1 হর্স পাওয়ার? ওভার হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার গরম হবে। ভালো করে দেখ গরমটা কেন হবে, মোটরের আইসকার লস বাড়লে মোটরটা গরম হবে। স্যার ওই না সিক্স স্যার, পয়েন্ট না টু স্যার, ফাইভ হচ্ছে বলে ওই এই 0.5 হবে তাহলে। তার মানে কি, যেটা হাফ হর্স পাওয়ার মোটর সেটা বেশি গরম হবে। তার মানে সিঙ্গেল ফেজ মোটর আছে সেটাতে আমিও বেশি ওভারলোড করাতে পারবো না। আমার 3 ফেজ মোটরে আমি বেশি ওভারলোড করাতে পারবো, কারণ 3 ফেজ মোটরে কারেন্টটা আমার এমনিতেই কম সিঙ্গেল ফেজের থেকে। কারণ কি, তার ভোল্টেজটা বেশি, সেম হর্স পাওয়ারের মোটর। তার মানে ইকোনমিক্যাল টু ইউজ, সেম হর্স পাওয়ার মোটর যদি দুটো থাকে আমার, এর মধ্যে কোনটা ইকোনমিক্যাল? সিঙ্গেল ফেজের থেকে 3 ফেজটা ইউজ করা ইকোনমিক্যাল, কারণ 3 ফেজে আমার লসটা কম হবে, আই স্কয়ার আর লসটা কম হবে, কারণ ভোল্টেজটা বেশি। ওভারলোড করালেও কিন্তু আমার লসটা কম হবে। বোঝা গেল? এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবি যখন অঙ্কগুলো করবো। তাহলে আমি 4খানা মোটরের প্রত্যেকটার আমি কি পেয়ে গেছি? ওভারলোড কারেন্ট পেয়ে গেছি। এবারে আমার কাজ কি বল? ওভারলোড কারেন্ট পেয়ে যাওয়ার পরে আমার কি কাজ আছে? মেইন কি করতে সুইচ। হবে? মেইন সুইচ, প্রত্যেকটা মোটরের মেইন সুইচ আমাকে বানাতে হবে। তাহলে ফার্স্টে আছে, দেখ প্রত্যেকটা মোটরের রেটিং দেখ। প্রথম মোটরটা ছাড়া বাকি 3টে মোটরই 16 অ্যাম্পিয়ারের নিচে। দু রকম মেইন সুইচ ইউজ করব আমি। 5 এইচপিটার ক্ষেত্রে ইউজ করব কি 32 অ্যাম্পিয়ারের মেইন সুইচ, 4.5, 6.75 আর 13.5 এর জন্য ইউজ করব কি আমি 16 অ্যাম্পিয়ারের মেইন সুইচ। দুটো করে মেইন সুইচ লাগাতে হবে প্রত্যেকটা। প্রথমতে হবে কি টিপিআইসি ট্রিপল পেয়ার আয়রন ক্ল্যাড, তারপরেরটায় হবে কি ডিপিআইসি ডাবল পেয়ার আয়রন ক্ল্যাড, কারণ কি সিঙ্গেল ফেজ আছে। আবার 4 নম্বরটা তো হবে কি আমার টিপিআইসি। এবার লিখি আমরা একটা একটা করে। স্পেসিফিকেশন অফ দ্য মেইন সুইচ, প্রথম স্পেসিফিকেশন বেরোচ্ছে। অঙ্কগুলো কি খুব কঠিন? আগে এটা বল আমাকে। 2-3টে অঙ্ক করলে সমস্ত অঙ্ক করা যাবে তো? না যাবে হ্যাঁ না? স্যার, হ্যাঁ স্যার করা যাবে। আমি এই জন্যই ক্লাস করতে বলছি প্রত্যেককে, নালে কিন্তু এগুলো পরীক্ষার সময় খুব কঠিন লাগবে। কিচ্ছু নেই এই জিনিসগুলোর মধ্যে, জিনিসটা খুব সোজা এবং মার্কস ক্যারি করবে এই সাবজেক্টটা প্রচুর। বারবার যেটা আমি বলছি, যারা করছে না তারা বুঝবে পরে, এখন কিছু হবে না। লাস্টে তখন গিয়ে একটা 5 ইয়ার্স নিয়ে এসে স্যার দাগ দিয়ে দিন, করে কিছু লাভ নেই। এই সাবজেক্টের জন্য লাভ নেই, বিশেষ করে কোনো সাবজেক্টই লাভ নেই, কিন্তু এটার জন্য বিশেষ করে লাভ নেই। আচ্ছা, এবারে আমি আসছি স্পেসিফিকেশনে। Specification of আচ্ছা, এই যে মেথডে আমি পড়াচ্ছি এটা বেশি গ্রহণযোগ্য লাগছে তোদের কাছে নাকি পিপিটিটা বেশি গ্রহণযোগ্য লাগছে সেটা বল, তাহলে আমি সেভাবেও করাবো। এটাই স্যার ঠিক। এটাতেই আমার মনে হয় বোর্ড ওয়ার্কটা হচ্ছে, তো সবাই বুঝতে পারবে ভালো। হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফর 5 এইচপি মোটর কিরকম মেন সুইচ ইউজ করছি আমরা? 5 এইচপি মোটরে আমার কারেন্ট কত বেরিয়েছিল বল? 22.5, তাই তো? 24, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা ইউজ করছি কি 32 অ্যাম্পিয়ার, ভোল্টেজ কত 415 ভোল্ট, 415 ভোল্ট। তোরা বলতেই পারিস যে আমরা যে কেবল গুলো কানেক্ট করছি সেগুলো তো কোনো ক্যালকুলেশন করছি না। কেবলের ক্যালকুলেশনটা আমরা এখন করবো না, ওটা এস্টিমেট করার সময় করবো, একটা ডিজাইনের সময়। অনেকে করেও দেয়, কিন্তু ওটা মেইনলি এস্টিমেটের সময় করতে হয়, যেখানে আমি কেবল লেন্থ ক্যালকুলেশন করবো, তখনই আমরা কেবলের ক্রস সেকশনটা ক্যালকুলেট করবো। 32 অ্যাম্পিয়ার, 415 ভোল্ট, টিপি
আইসি এমএস। এমএস মানে মেন সুইচ অফ 2 নাম্বারস, বা তোরা আগেও লিখতে পারিস 2 নাম্বারস অফ, একই ব্যাপার, অফ for 3 HP motor. Two numbers সেটা tablet. 16 অ্যাম্পিয়ার তো স্যার। হ্যাঁ 16 ampere. 2 numbers of 16 ampere 415 ভোল্ট, কারণ এটা 13.5 হয়েছে। টিপিআইসি এমএস। এই সাবজেক্টটা কিন্তু নিউমেরিক্যালি বেশি আসবে, বারবার বলছি, সেই জন্য নিউমেরিক্যালটাই বেশি করে করাচ্ছি। এবার হচ্ছে 1 হর্স পাওয়ার মোটর। এটাও 2 নাম্বারস অফ 16 অ্যাম্পিয়ার, কিন্তু এটা সিঙ্গেল ফেজ আছে, তাহলে হচ্ছে 240 ভোল্ট ডিপিআইসি মেন সুইচ। 4 নাম্বার। স্যার প্রত্যেকটা কি দুটো দুটো করে লাগবে? এখানে আপনি ওই যে 2 নাম্বার হ্যাঁ দুটো করে বলেছিলাম যে একটা বাস বারে পরে লাগাবো আর একটা মোটরের আগে লাগাবো ফর বেটার প্রোটেকশন। আগের দিন এঁকেছিলাম, মনে আছে ছবিটা? হ্যাঁ স্যার। হ্যাঁ সবসময় দুটো করে লাগাবি, কারণ বেটার প্রোটেকশন। অনেকে একটা লাগিয়ে দেয়, কিন্তু নিয়ম দুটো করে লাগানো। এখানে হচ্ছে কি ফর, হ্যাঁ বল বল। বলছি যে হাফ এইচপি একটা মোটরের জন্য দুটো 16 অ্যাম্পিয়ারের মেন সুইচ লাগাবো। দুটো লাগাচ্ছি হাফ হর্স পাওয়ারের জন্য নয়, মেইনলি হচ্ছে ফর প্রোটেকশন। প্রতিটার জন্য দুটো করে লাগাচ্ছি। কারণটা কি, ওয়ার্কশপে যেটা হয়, হাফ হর্স পাওয়ারটা তো মেইন ব্যাপার না। মেইন ব্যাপারটা হচ্ছে কারেন্ট কত কারেন্ট হয়েছে দেখ, ওটা ফুল লোড ওভারলোড কারেন্ট কত হয়েছে। এটা 6.75 অ্যাম্পিয়ার তো। 0.75 অ্যাম্পিয়ার হয়েছে। আরেকটা হয়েছে 4. না স্যার, আমি ওটা বলছি না, আমি বলছি এই মোটরটা শুধুমাত্র হাফ এইচপি, ওটা একটা ড্রিল মেশিন। তা ড্রিল মেশিনের জন্য স্যার দুখানা মেন সুইচ লাগাবো। আচ্ছা না, ব্যাপারটা কি, এখানে আমার ড্রিল মেশিন বলে দিয়েছে, ঠিক আছে, তুই নাও ইউজ করতে পারিস। দেখ ড্রিল মেশিনের জন্য দুটো, কিন্তু ব্যাপারটা তা নয়। ভালো করে ব্যাপারটা বোঝ, কোন জায়গাটা প্রবলেমটা অন্য জায়গায়। তুই বলতেই পারিস সামান্য ড্রিল মেশিনের জন্য দুখানার কি প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই। আমি যদি ড্রিল মেশিনের অ্যাসপেক্টে দেখি, তার প্রয়োজন নেই, কিন্তু আমার অ্যাসপেক্টটা আলাদা। অ্যাসপেক্টটা এটাই, ধর ওই লাইনটা খারাপ হলো, ওই লাইনটা খারাপ হওয়া মানে কি, আমার ড্রিল মেশিনটা খারাপ হলো, অসুবিধা নেই। ড্রিল মেশিনটা খারাপ হয়ে গেল, বা মোটরটা খারাপ হয়ে গেল, বা শর্ট সার্কিট হয়ে গেল, কোনো রকম লাইনটা কেটে গেল, তোমার মানে কন্টিনিউশন ব্রেক হলো, যা কিছু একটা হলো, হওয়ার পরে তাহলে আমায় কি করতে হবে, পুরো লাইনটাকে তো অফ করতে হবে যদি আমি দুটো মেন সুইচ না লাগাই। কারণটা কি, মেন সুইচ দুটো লাগানোর কারণ একটাই, ডিস্টেন্স, আর কিচ্ছু না। আমি প্রথমে আই রুলস করানোর সময় একটা কথা বলেছিলাম, যদি এই কথাটা অঙ্কের মধ্যে দিয়ে দেয় স্মল ওয়ার্কশপ, এই আমার এগুলো কিন্তু বলা হয়ে গেছে অলরেডি, তা আমি আবার বলছি। এই কারণগুলোই হচ্ছে প্রতিদিন ক্লাস মানে যদি অ্যাটেন্ড না করিস, তাতে তুই কোশ্চেন করিস, তাতে আমার করতে নেই, তুই কোশ্চেন করেছিস আমার ভালো করেছিস, কারণ এটা বলার আমি আবার একবার সুযোগ পাচ্ছি যে স্মল ওয়ার্কশপ মানে কি, ম্যাক্সিমাম যেখানে দুটো মেশিন বসবে সেটা স্মল ওয়ার্কশপ, সেখানে আমার কোনো প্রয়োজন নেই। এবার তুই বলতে পারিস কোথায় ইন্ডাস্ট্রিতে একটাই মোটর থাকে, একটাই মেন সুইচ থাকে, হ্যাঁ থাকে তো, কিন্তু আমি নিয়মের কথা বলছি। আমি করবো এখানে, আমি নিয়ম মেনে করবো। নিয়মটা এটাই, আমি দেখলাম ধর একটা ওয়ার্কশপে শুরুতে একটা মেন সুইচ লাগিয়েছি, ওটা দিয়ে আমি রান করাচ্ছি, বা শুরুতে লাগাইনি, আমি ডাইরেক্ট বাসবার থেকে লাইনটা বার করেছি, বাসবার থেকে লাইনটা বার করে একটা মেন সুইচ লাগিয়েছি, তারপর আমি মোটরটাকে স্টার্টার লাগিয়েছি, তাও মোটর লাগিয়েছি। সমস্যা এটা হবে যদি এই যে তারটা বাসবার থেকে যে তারটা গেছে, এই তারটা যদি কোনো রকম ভাবে কেটে যায়, বা এই তারের মধ্যে কোনো জায়গায় শর্ট সার্কিট হয়ে গেল, তাহলে কি হবে, পুরো এই শর্ট সার্কিট কারেন্টটা কোথায় আসবে, আমার পুরো বাসবারে চলে আসবে। তার মানে আমাকে পুরো লাইনটাকে, টোটাল লাইনটাকে তখন অফ করে দিতে হবে। তাহলে কি আমি এটাকে সেপারেট করতে পারছি না, আইসোলেট করতে পারছি না। একটা কথা রাখবি তোরা, এটা হয়তো তোরা পড়েছিস, হয়তো কেন তোরা পড়েছিস, আমরা যখন পাওয়ার প্ল্যান্টের জেনারেশনের পর স্টেপ আপ করার পর যখন ওটা গ্রিডে দেওয়া হয়, ছবির মধ্যে দেওয়া হয় কি দুদিকে দুটো আইসোলেটর, মাঝখানে সার্কিট ব্রেকার, তাই তো?
দুটো আইসোলেটরের মাঝে একটা সার্কিট থাকে তো, হ্যাঁ স্যার। কারণটা কি? আমি তো একটা আইসোলেটর ইউজ করতে পারতাম। সেম কারণ যদি এটা ফল্ট হয়, সেকেন্ডারি প্রোটেকশন, ঠিক একই জিনিস এখানেও সেটাই। যদি আমার ওই যে লং লাইনটা যেটা আমার বাসবার থেকে মোটর অব্দি গেছে, এই লং লাইনটার মধ্যে যদি কোনো ফল্ট হয়, তাহলে যদি আমি দুদিকে মেন সুইচ না অ্যাভয়েড করি, নয় এই আমার ওটা মোটরের দিকে ফল্ট কারেন্টটা যাবে, নয় আমার বাসবারের দিকে আসবে। তাহলে এই বাসবার আর মোটর এই দুটোকে সেপারেট করার জন্য, বা এই দুটো লাইনটাকে সেপারেট করার জন্য আমাদের দুখানা মাঝখানে মেইন সুইচকে লাগাতে হবে। স্মল ওয়ার্কশপের ক্ষেত্রে কি এই লেন্থটা অনেক কম, জাস্ট ধর বাসবারের পাশেই মোটর লাগানো আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। শুধুমাত্র স্মল ওয়ার্কশপ বলে না, যদি এরকমও থাকে অনেকগুলো বাসবার প্রোভাইড করা হয়েছে, আলাদা আলাদা করে লাইন ডিস্ট্রিবিউট করা হয়েছে, যদি ধরে নিই আমি, মানে আমার যদি বাসবারের পরেই মেন সুইচ দিয়ে মোটরটা সঙ্গে সঙ্গে থাকে, আর কিছু নেই, বাসবার তারপরেই মেন সুইচ, বেশি লেন্থের গ্যাপ নেই, ডিস্টেন্স বেশি দূরে না, তাহলে একটা মোটর একটা ইউজ করতে পারি, দুটো ইউজ করার দরকার নেই। বোঝা গেছে এবার কারণটা কি? স্যার হ্যাঁ বল। এখানে যে আপনি ড্রিল মেশিনটা দিয়েছেন, এটা কি আমরা যে নর্মালি যে ইউজ করি ক্যারি করার ওই ড্রিল মেশিনটাই? ড্রিল মেশিন অনেক রকমের হয়, এই ড্রিল গুলো দিয়ে মেইনলি থ্রেড করা হয়। আমি তাও বলে দিচ্ছি, মানে এই যদি যে ড্রিলটার কথা বলছে, এই ড্রিলগুলো দেখবি থাকে মেকানিক্যাল ওয়ার্কশপে থাকে, তোরা হয়তো করিস নি, যে ড্রিল গুলো দিয়ে থ্রেড বানানো হয়। এটা কিন্তু একটা তুই যে ড্রিল ভাবছিস এই হ্যান্ড ড্রিল ওরকম নয় কিন্তু ব্যাপারটা, বুঝছিস? হ্যাঁ স্যার। ওটা নয় কিন্তু, ওই ড্রিল মেশিনটা তোর হ্যান্ড ড্রিল মেশিন, তোর ইনস্টল করার দরকার নেই। আমার মনে হয় আসলে ওটার কথাই ভেবেছে নাকি? হ্যাঁ স্যার, আমি হ্যান্ডেডটাই ভেবেছিলাম। হ্যাঁ স্যার, আমি ওইটার কথা ভেবেই বলছি। না, ওই ড্রিল মেশিন তো তোর লোকের বাড়িতে থাকে, ও নিয়ে ওর জন্য আমার মোটর আমার আলাদা করে, এটার চেয়ে তো রেট বানানোর জন্য থাকে। ইন্ডাস্ট্রিতে গেলে বা মেকানিক্যাল ওয়ার্কশপে দেখবি আছে, আমাদের ওয়ার্কশপে আছে কি আমি ঠিক জানি না, কারণ আমি তো মেকানিক্যাল ওয়ার্কশপটা দেখিনি কি আছে না। सर ग्रिल दुकान में देखे थे सर। मनु है क्लास में, हाँ देखे थे ना, थ्रेड बनाने के लिए एक ड्रिल होता है ना, हाँ हाँ सर देखे। वो वाला ड्रिल, वो बहुत बड़ा ड्रिल होता है। हाँ सर, वो मोटर से कनेक्ट किया रहता है उसको। এটাই ব্যাপার। এবার তোরা যেটা ভাবছিস সেই ড্রিলের জন্য তো আমার মোটর, সে তো ইনবিল্ড ওর ভেতর রয়েছে, ওর ভেতর তো একটা মোটর রয়েছে, ওই জন্য তো আমার আলাদা করে মোটর ইউজ করার দরকার নেই। এটা হচ্ছে ওই মনু যেটা বললো, ওই ড্রিলের কথা আমি বলছি। ওগুলো মেনলি ইউজ করা হয় কি, লোহার মধ্যে থ্রেড বানানোর জন্য। মানে আগে কি করা হয়, গোল করে লোহাটা কেটে নেওয়া হয়, কেটে নেওয়ার পর একরকম তোর এরকম স্ক্রু টাইপের জিনিস আছে, স্ক্রু এর মতো দেখতে, যেটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একবার ক্লকওয়াইজ ঘোরাবো, একবার ক্লকওয়াইজ ঘোরালে ঢুকে গেল, হয়ে গেল, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে বার করে নেবো। ওই থ্রেড বানানোর জন্য, নাট বোল্ট বা কিছু কানেক্ট করার জন্য বোল্ট, যেটা একটা স্প্রিং লাগানো থাকে, ওটা ছেড়ে দিলে উপরের দিকে উঠে যায়। হ্যাঁ রাইট, তাই তো এখন সবাই কথা বেরোচ্ছে এবার, ঠিক স্প্রিং লাগানো থাকে, সেটা দিলে উপরে উঠে যায়, ওটার কথাই বলছি আমি। হ্যাঁ স্যার, ওগুলো দেখেছি বেশিরভাগ স্যার। হ্যাঁ নয়ন বল, বুঝতে পারছি না কি বলছিস। বলছি স্যার, ওই মেশিন গুলো ড্রিল মেশিনটা ওটা গ্রিল দোকানে থাকে বলছি যে। হ্যাঁ ঠিক। এবার ছোট ওয়ার্কশপ হলে আমার একটা মোটর দিলেই হয়ে যায়, বড় একটাই মেন সুইচ দিলেই হয়ে যায়, বড় হলে সেক্ষেত্রে আমার দুটো ইউজ করা। তো তাহলে ফর 1 এইচপি তো আমরা দেখতেই পাচ্ছি কি ইউজ করছি, ফর 1 এইচপি মোটর, এখানে আমরা ইউজ করছি সেই একই রকম 2 numbers of এখানেও 16 অ্যাম্পিয়ার হবে, কারণ 4.5 অ্যাম্পিয়ার ছিল। এখানে আমরা কত ভোল্ট হবে, 415 ভোল্ট। পিপিআইসি এমএস, তাহলে এটা ইউজ করলাম, আমি পেলাম। আচ্ছা, তাহলে এটুকু হলো এবার আমাদের। নেক্সট এবার আমরা আসছি যেটাতে, সেটা হচ্ছে আমার মেন সুইচ। প্রত্যেকটা মেন সুইচের রেটিং বার করে নিয়েছি আমি।
প্রতিটা মেন সুইচ মোটরের জন্য দুটো করে মেন সুইচ ইউজ হবে। এবার এই যে 4খানা মোটর আছে, এই যে 4টে মোটর আছে, এই 4টে মোটরের জন্য যে মেন সুইচটা ইউজ হবে, আমরা এবার সেটা রেটিং বার করব। কিভাবে বার করব? কিভাবে বার করব মনে পড়ছে? হ্যাঁ স্যার, ওই ফর্মুলাটা এখানে তো দিন। হ্যাঁ, স্যার এখানে তো 5 এইচপির ওপরে কোনো মোটর নেই। কোনো মোটর নেই, তাহলে এখানে আমার কি করতে হবে? খুব ভালো কথা বলেছিস তুই। এই হচ্ছে, এই কথাটা বলার জন্যই আমি এটা বলছি আর কি। আমার নিয়ম ছিল কি, যে কটা মোটর 5 এইচপির ওপরে আছে প্রত্যেকটার ফুল লোড কারেন্ট ধরবো, আর যে কটা 5 এইচপি নিচে আছে সব কটার ওভারলোড কারেন্ট বা উল্টোটা। এখানে সব কটা মোটর হচ্ছে আমার 5 এইচপি নিচে, সব কটা মোটর কি আমি ওভারলোড করিয়েছি, তাহলে এখানে আমি সিম্পলি সব কটা ওভারলোড কারেন্টকে যোগ করব। বুঝতে পারছিস? আমি যে সব কটা কি ওভারলোড করিয়েছি, তাহলে প্রত্যেকটা মোটরের ওভারলোড কারেন্টকে আমি যোগ করে দেবো। তোরা বলতে পারিস কেন, আমার তো আর একটা ফর্মুলাও ছিল, সব ফুল লোড কারেন্টকে যোগ করে 5 এইচপির ওপরে যেগুলো ওভারলোডকে যোগ করতাম। সেটা আমি করতে পারতাম যদি এখানে 5 এইচপির ওপরে কিছু মোটর থাকতো, মানে সেটাও তো ওভারলোড কারেন্টে তুমি কনসিডার করতাম সেক্ষেত্রে। কিন্তু শুধুমাত্র যদি ফুল লোড কারেন্টগুলোকে আমি যোগ করে দিই, তাহলে সমস্যাটা কি হবে? আমি ফুল লোড কারেন্ট যোগ করে দিলাম প্রত্যেকটা, এদিকে আমি এখানে কি করেছি, প্রত্যেকটা যে মেন সুইচ লাগিয়েছি সেগুলো আমি কি হিসেবে ধরে লাগিয়েছি? ওভারলোড হিসেবে ধরে লাগিয়েছি। এবার ধর মোটরটাকে যখন আমি প্র্যাকটিক্যালি ভাব ব্যাপারটা, মুখস্থ কিন্তু হবে না। আমি ধর মোটরগুলোকে ওভারলোড করাচ্ছি, প্রত্যেকটা মোটরকে আমি ওভারলোড কারেন্ট ধরে নিয়েছি প্রত্যেকটা 300%, সেই অনুযায়ী আমি মেন সুইচে ফিউজ লাগিয়েছি। এবার 4খানা মোটরে যদি ওভারলোড করে, তাহলে টোটাল ওভারলোড কারেন্টটা তো বেড়ে গেল, 300% করে তো বেড়ে গেছে। তাহলে টোটাল কারেন্ট যেটা আসছে সাপ্লাই থেকে, লাইন কারেন্ট যেটা আছে, যেটা কারেন্টটাকে আমি ড্র করছি সাপ্লাই থেকে, সেই কারেন্টটাও তো বেড়ে যাবে টোটাল সামেশনটা। তাহলে যদি আমি মেন সুইচটা যেটা বানাচ্ছি, সেই মেন সুইচটা, এই মেন সুইচটার যে কারেন্ট রেটিং, যদি আমি শুধুমাত্র 4টে মোটরের ফুল লোড কারেন্টকে যোগ করে দিয়ে কারেন্ট রেটিংটা পাই, মানে করতে চাই, তাহলে কি যখনই ওভারলোড করাবো মেন সুইচটা আমার কেটে যাবে, ফিউজটা কেটে যাবে। তার মানে কি করতে হবে? 4খানার ওভারলোড কারেন্টকে আমাকে এখানে সিম্পলি যোগ করতে হবে। আর যদি আমার এর সঙ্গে আবার দেখা যেত, ব্যাপারটা কি হয় মনে রাখবি, একটা ধর একই 5 এইচপির ওপরে যদি কিছু মোটর থাকতো, তাহলে আমার যত বেশি এইচপির মোটর থাকবে, আমি বারবার বলছি, তত কম আমি ওভারলোড করাবো মোটরটাকে। সেক্ষেত্রে কি হতো, আমি নয় একটা সেট অফ মোটরের ওভারলোড ধরতাম, একটা সেট অফ মোটরে কি করতাম, ফুল লোড ধরতাম। সেট অফ মোটর ইন দ্য সেন্স 0 to 5 এইচপি ফুল লোড যদি ধরি, তাহলে অ্যাবভ 5 এইচপি ওভারলোড ধরবো, বা ভাইস ভার্সা করবো। কিন্তু এখানে সবকটাই 5 এইচপির নিচে, তার সবকটারই আমি কনসিডার করেছি ফুল লোড কারেন্ট, ওভারলোড কারেন্ট করে আমি মেজ লাগিয়ে দিয়েছি। তাহলে আমি ওভারলোড যদি করাতে চাই, আগে তো কারেন্টটা আসবে মেন সুইচ দিয়ে, তাহলে মেন সুইচ যদি ট্রিপ করে যায়, যদি মেন সুইচের ফিউজই কেটে যায়, তাহলে আমার এই মেন সুইচগুলো লাগিয়ে কি লাভ? এই মেন সুইচগুলো রেটিং বাড়িয়ে তো কোনো লাভ নেই। তাহলে এই 4টে কারেন্ট, মানে 4টে যে ওভারলোড কারেন্ট বেরোলো, প্রত্যেক কটা ওভারলোড কারেন্ট যোগ করব, যোগ করে তার যে রেটিংটা হবে, সেই রেটিং অনুযায়ী আমি কি করব, মেন সুইচকে চুজ করব। এই কারণেই অঙ্কটা আমার আলাদা করে করানো, নাহলে তো আগের অঙ্কটা সেম ছিল, কিন্তু এই অঙ্কটার পাঁচটা এই জায়গাতে ছিল। হ্যালো স্যার, বলছিলাম আপনার কি কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার? আমার তো কোনো নেটওয়ার্ক প্রবলেম, সবারই কেউ দেখতে পাচ্ছিস না নাকি? না স্যার, ওরই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি তোদের কথা শুনতেও পাচ্ছি। সো আমি শুনতে পাচ্ছি না, কিছু কাটা কাটা আসছে, এই জন্য হয়তো আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার। ওরই প্রবলেম হচ্ছে, কারণ আমার সমস্ত পরিষ্কার শুনতে পাচ্ছি তোদের কথা। স্যার বল বল। বলছি স্যার, এখানে সাপোজ যেমন আপনি বললেন যে এগুলো সব 5 এইচপি নিচে আছে, তো তাই ওভারলোড কারেন্ট হিসাবে ধরেছেন, তাই তো স্যার? তো যদি এখানে সাপোজ আমি মানে এই 4টে মোটরই যদি 10 এইচপি হতো, মানে একটা 5 এইচপি নিচে না হতো, সবকটাই যদি 10 এইচপি মানে আবার 5 এইচপি হতো। হ্যাঁ, যদি আমার কোন একটা কথা, যদি একটা সেট অফ রেঞ্জের মধ্যেই থাকে, একটাই রেঞ্জ থাকে, আমাকে একটা কথা বুঝতে হবে, আমি মেন সুইচটা যখন ইউজ করেছি, কি রকম মেন সুইচ ইউজ করেছি, প্রত্যেকটা ওভারলোড করিয়েছি, কত পার্সেন্ট করিয়েছি অ্যাকর্ডিং টু সেই মোটরটার রেটিং, সেই মোটর রেটিং অনুযায়ী 300 কি 200। এবার যদি আমি সবকটা 200% ধর ওভারলোড করাই, যদি 5 এইচপির উপরে হয়, তার মানে সবকটার ওভারলোড কারেন্ট অনুযায়ী তো আমি সেট করেছি,
তার মেন সুইচ গুলোকে, তাহলে আমি রিস্ক না নিয়ে কি করব, ওই ওভারলোড কারেন্ট গুলোকে ধরে নিয়েই আমি মেন সুইচটা রেডি করব। আর যদি দু রকম সেট থাকে, তুই বলতে পারিস তো সেক্ষেত্রেও তো করতেই পারিস, কিন্তু অতটা তখন আমার কি হবে, বেকার খরচা হবে, অত বড় মেন সুইচ লাগিয়ে আমার লাভ নেই। কারণ কিছু মোটর 200% ওভারলোড নেয়, কিছু মোটর 300% ওভারলোড। তাহলে যারা বেশি ওভারলোড নিতে, মানে 200% ওভারলোড নেওয়া মানে কি, তার মধ্যে কারেন্টটা এমনিতেই কম আসছে, তার কারেন্টটা কম, বড় মোটর লাগে। ঠিক আছে, এবার বড় ছোট মিক্স লাগলে কি করব, আমি এই ফর্মুলাটাকে ইউজ করব। আর যদি যে কোনো একটা সেট অফ মোটর থাকে, যদি 5 এইচপি কম থাকে বা 5 এইচপি বেশি থাকে, তাহলে শুধু সবকটা ওভারলোড কারেন্টকে যোগ করে দেব। বোঝা গেল? और इतने सर एक क्वेश्चन था सर। হ্যাঁ বলো। सर अच्छा, सारा मोटर का क्या सर ओवरलोड करंट 300% ही होगा, उससे ज्यादा नहीं नहीं हो नहीं सकता? नहीं नहीं नहीं, ये तो मैंने बोल दिया। अच्छा अच्छा नहीं, up to 5 HP 300%, 5 to अच्छा 15 HP 200%, अच्छा above अच्छा अच्छा। 15 HP 150%। मतलब सर उसका कुछ एक रेटी चार्ट है सर कि अगर इतना से इतना का इतना हाँ, परसेंट मैं होता बोल है? दिया था, देखो। अच्छा अच्छा ठीक है सर, ठीक। 0 to 5, that means up to 5 HP, %200, 150%। হ্যাঁ মানু, हाँ सर। তো তার মানে এবার কি করব, আমরা এখানে সিম্পল আমরা একটা কাজই করব, সবকটা মোটরের ফুল লোড ওভারলোড যোগ করে দেব। তাহলে কত কত হয়েছিল ওভারলোড কারেন্ট গুলো বল একটু, কেউ একজন। তাহলে লিখবো আমরা, 22.5। তাহলে আগে আমি লিখে নিই আমরা, কারেন্ট রেটিং অফ মেন সুইচ 22.5 So plus 13.5 13.5 plus 6.75 plus 4.5 4.5 কত হবে, যোগ করে দেখ কত হবে। 47.25। 47.5, তাই তো? 25 স্যার। 25, আচ্ছা 25। তাহলে মেন সুইচের কারেন্ট রেটিং, তাহলে স্পেসিফিকেশন কি হবে? 63 অ্যাম্পিয়ার। একদম দেখ, শিখে গেছে ও কিন্তু মোটামুটি। কিছু না, এই জিনিসটা খুব সোজা, মানে এই সাবজেক্টটা বাকি সাবজেক্টের থেকে অনেক সোজা, এর মধ্যে কিছু নেই, ক্লাস করলে কিছু নেই। তাহলে আমরা এখানে ইউজ করব কি রকম মেন সুইচ স্পেসিফিকেশন, এটারই মেন সুইচ স্পেসিফিকেশন 63 অ্যাম্পিয়ার। এই জন্য বলছি রিমেডিয়াল ক্লাসগুলো ভালো করে কর, আজকে আবার রিমেডিয়াল ক্লাস আছে, করবি। যাদের যা প্রবলেম গুলো আছে, প্রবলেম জন্য রিমেডিয়াল ক্লাস। 63 অ্যাম্পিয়ার 415 ভোল্ট। এখানে কি রকম টাইপের মেন সুইচ ইউজ করব বল? টিপিআইসি হবে। টিপিআইসি এন্ড এন হবে। হ্যাঁ এটা 3 ফেজ আছে, 3 ফেজ আছে, এটা আছে সিঙ্গেল ফেজ, এটা আবার 3 ফেজ। তাহলে নিউট্রাল লাগবে একটা, তার মানে কি টি পি আই সি এন্ড এন এমএস। এটা হবে কি 1 নাম্বার, একটা ইউজ করব 1 নাম্বার। তাহলে এটা হলো আমার মেন সুইচের স্পেসিফিকেশন। আচ্ছা, এবারে কি আছে, হয়ে যাবে আজকে অঙ্কটা হয়ে যাবে কমপ্লিট, শুধু ড্রয়িংটা করা বাকি থাকবে, সেটা পরের দিন আমি করে দেবো। আচ্ছা না, স্টার্টারটাও বাকি থাকবে, স্টার্টার বাকি থাকবে আর ড্রয়িংটা বাকি থাকবে। আমি মেন সুইচটা অবধি হয়েছে, আমি বাসবারটা বলে দিই, বাসবারটা বলে দিয়ে শেষ করব। আচ্ছা, বাসবার
কিরকম বাসবার আর মেন সুইচের স্পেসিফিকেশন সবসময় মনে রাখবি এক হবে, সেম। আচ্ছা, শুধু 3 ওয়ের জায়গায় এখানে মানে আগের ম্যাচে 3 ওয়ে ছিল, এখানে 4 ওয়ে ফোর হবে। হবে স্পেসিফিকেশন। এবার এগুলো নিজেরা প্র্যাকটিস করবি, ওগুলো নিজেরা নিজেদের মতো প্রবলেম নিয়ে করবি, তাহলে কিন্তু পরীক্ষার সময় করতে অসুবিধা হবে। দেখে মনে হচ্ছে হয়ে যাবে। মেন স্যার বল বল বল। বলছি স্যার, মেন সুইচে কি অ্যাম্পিয়ারের যে মানে 63 অ্যাম্পিয়ার যে ফিউজ ওয়্যারটা হয়, হুম। ওটা দেওয়া থাকে নাকি আলাদা হয় কিনে এনে না, লাগাতে? দেওয়া থাকে মানে হচ্ছে এই চারটে জিনিস আমাকে মাথায় রাখতে মুখস্থ করতে হবে। মেন সুইচের রেটিং কি কি হয়? 16, 32, 63, 100 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা তোকে মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই, এটা কোনো কোডে দেওয়া থাকবে না। না স্যার, এটা বলছি না, বলছি তাহলে? যে আমরা মেন সুইচটা কিনে আনলাম একটা হ্যাঁ, 63 অ্যাম্পিয়ারের, ওর মধ্যে যে ফিউজটা থাকে ওর মধ্যে কানেক্টেড থাকবে ফিউজ ওয়্যার, না আমাদের তো আলাদাভাবে করতে হয় ওটা? না না না, ওটা কানেক্টেড থাকে, তাহলে আর তোর লাভটা কি? ও ডিপিআইসি ডবল পোল, মানে দুটো ফিউজ কানেক্ট থাকে, ফিউজ তো কানেক্ট থাকবে। স্যার ওই আপনি যে প্লেটটা বলেছিলেন ওটাও থাকে একসাথে? হ্যাঁ, নিউট্রাল লিঙ্কটা তো হ্যাঁ স্যার, নিউট্রাল লিঙ্ক। আইসিএসপি, হ্যাঁ নিউট্রাল লিঙ্কও থাকে। স্যার আমি প্র্যাকটিক্যালি দেখেছি স্যার, ফিউজটা থাকে, শুধু ফিউজ ওয়্যারটা থাকে না। ও ফিউজ ওয়্যারের কথা বলছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ফিউজটার মানে মেটেরিয়ালটার কথা বলছিস। না স্যার, ফিউজ ওয়্যারটার কথা বলছি। ফিউজের ওয়্যারটা না, ওয়্যারটা কি থাকে না, ওয়্যারটা তোমাকে লাগিয়ে দিতে হবে। তুমি কিরকম লোড তার উপর ডিপেন্ড করবে তোমার ওয়্যারটা না। 63 অ্যাম্পিয়ার অবধি ও ক্যাপাবল। বেসিক্যালি কি ব্যাপারটা জানিস? এই 63 অ্যাম্পিয়ার 415 ভোল্টটা মানে কি? এই মানেটা হচ্ছে কি, 415 ভোল্ট অ্যাপ্লাই করলে, ভালো করে শোন, ওই যে ফিউজটা তৈরি হয় যেটা কি দিয়ে তৈরি হয়? পোর্সেলিন দিয়ে তৈরি হয় তো। এটা কি হ্যাঁ দিয়ে স্যার। তৈরি হয়? আচ্ছা হ্যাঁ স্যার, পোর্সেলিন। এই পোর্সেলিনটার পাংচার স্ট্রেংথটা ব্রেকডাউন হবে না। 415 ভোল্ট অবধি the fuse material is act as an insulating material. After 415 volt, the puncture strength of the porcelain is বা potential gradient is break, ওটা ভেঙে যাবে। আর 63 অ্যাম্পিয়ারটা কি, এই অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো করলে আমার মানে ক্যাপাবেল, মানে ওটা গরম হয়ে পুড়ে যাবে না ফিউজটা। এবারে তুই এখানে যে তারটা লাগাবি, সেই তারটাও তার মানে 63 অ্যাম্পিয়ার নিতে সম্ভব, মানে সক্ষম। এবার এটা তো তার মানে তো তাই না যে 63 অ্যাম্পিয়ারে কম নিবে না, বেশি নিতে পারবে না। বেশি নিলে কি হবে? এটা গরম হয়ে মেন সুইচটা পুরোটা পুড়ে যাবে। স্যার কন্টিনিউস 63 অ্যাম্পিয়ার গেলেও তো পুড়ে যাওয়া মানে না কেন, আমি তো রেটিংটাই তাই দেখেছি, কেন পুড়বে? একটা কথা ভালো করে দেখ, আমার আছে এখানে টোটাল হচ্ছে 47, তার জন্য 63 নিচ্ছি। 47 এর জায়গায় 63 নিচ্ছি, আমার কখনো 63 আসবেই না। যদি আসেও তার সমস্যার মধ্যে রেটিংটাই তাই, আমার তো রেটিংটাই তো 63 অ্যাম্পিয়ার। মানে কি 63 অ্যাম্পিয়ার গেলে ওটার মধ্যে যে হিটটা হবে, সেই হিটের জন্য ওটা মেল্ট যাবে না বা ওটার কোনো ড্যামেজ হবে না, এছাড়া আর কিছু না। বাট তার মানে কি এটা নয় এটা যে আমি চাইলে ওখানে সরু তার লাগাতে পারবো, লাগাতেই পারবো আমি যদি কম কারেন্ট নিয়ে যাই। আমার প্রভিশন করা আছে ফর 63 অ্যাম্পিয়ার। মানে আমি যদি কিছু লোড এখানে কিছু মোটর, যে কথাটা আমি আগের দিন বলছিলাম, ধর আরেকটা মোটর আমি বাড়িয়ে দিলাম, সিঙ্গেল ফেজ মোটর বা 3 ফেজ মোটর, তার জন্য কিন্তু আমাকে আর মেন সুইচ চেঞ্জ করতে হবে না, ওই মেন সুইচেই হয়ে যাবে, কারণ যদি সেটা 63 অ্যাম্পিয়ার কে এক্সিড না পড়ে যায়। কিন্তু সমস্যা এটা হবে, আমাকে কি করতে হবে? ওয়েটা চেঞ্জ করতে হবে। ওই জন্য কি করা হয়, একটা ওয়ে বেশি নিয়ে নেওয়া হয়। যদি তার এটা দেখা যাচ্ছে 47.25 ভালো করে শোন, তার জন্য আমি 63 অ্যাম্পিয়ারের মেন সুইচ নিচ্ছি বা 63 অ্যাম্পিয়ারের বাস বার নিচ্ছি, মানে 1 নাম্বার অফ TPIC and N 415 ভোল্ট 63 অ্যাম্পিয়ার, চারটে আছে তো, চারটে মোটর তো মানে 4 ওয়ে হবে। আমি কিন্তু এটা 5 ওয়েও নিতে পারি। 5 ওয়ে নিয়ে ব্র্যাকেটে লিখে নেব, জাস্ট লিখে দিতে হবে, যেহেতু চারটে লোড 5টা ওয়ে নিচ্ছি, ফর ফিউচার এক্সটেনশন। বোঝা গেল? বুঝতে পেরেছিস? স্যার স্যার ওর মানে তো আমি বাড়িতেও করে রাখতে পারি এটা? হ্যাঁ, করে রাখে তো, লোকে তো করে রাখে। রাখতে পারিস কেন, করে রাখাই হয়।
বল বল। স্যার বলছিলাম আমি ওই 63 অ্যাম্পিয়ারের যে মেন সুইচটা আছে হুম। ওর মধ্যে আমি যদি মানে 100 অ্যাম্পিয়ারের ফিউজ ওয়্যার দিই না কেন দেওয়া যাবে দিয়ে স্যার? লাভটা কি হবে আমার? লাভটা কি হবে? ওটা তো এমনি মেল্ট করে যাবে, তার কাটবে না কিন্তু ফিউজ মেল্ট করে যাবে, ফিউজে পোর্সেলিন মেল্ট করে যাবে। सर বল। सर पूछ रहे थे, अच्छा सर यहाँ पे जैसे ओवरलोड करंट कैलकुलेट किए हैं सर 47.25 एम्पेयर सर, और एमसीबी हम लोग ये फ्यूज़ हम लोग लगा रहे सर फ्यूज़ लगा रहे 63 एम्पेयर का। बाई चांस सर ओवरलोड होता है, ठीक है सर, तो हम लोग का ये मेन स्विच जो है, ये मेन स्विच तो सर वो फ्यूज़ तो ट्रिप नहीं करेगा, मतलब फ्यूज़ कटेगा नहीं, पर जो इंडिविजुअल मोटर सब जो यूज़ किए हैं, इंडिविजुअल मोटर के लिए जो हम लोग फ्यूज़ या वो सब यूज़ किए हैं सर, वो सब तो ट्रिप कर जाएगा। देखो वही मोटर तो हम तो ओवरलोड को हम पकड़ ले रहे हैं, तो ओवरलोड को ऐसे एज्यूम करके हम इसको बनाया है। तो सभी मोटर में अगर ओवरलोड होगा तब जाके क्या होगा, 47 एम्पियर 0.25 एम्पियर करंट फ्लो करेगा। कोई एक या दो मोटर में अगर ओवरलोड तब तो ये और 47.25 एम्पियर फ्लो करने से भी तो फ्यूज नहीं मेल्ट करेगा क्योंकि 63 एम्पियर का fuse है। हाँ ठीक है? वही चीज़ पूछ रहे थे। और हम लोग कभी भी मोटर का जो करंट वो 300% से ज्यादा ओवरलोड नहीं कराएंगे क्योंकि देखो ऐसे फ्यूज नहीं कटेगा, पर क्या होगा ज्यादा अगर उसको ओवरलोड कर दोगे ना तो वो जो कंडक्टर है जहाँ से कनेक्टेड है तो वो तो चल जाएगा, burn हो वही जाएगा। हाँ सर, हाँ ठीक है? वही जितना सर, लेकिन एक सर एक जैसे मोटा आदमी है हाँ सर जैसे बोल रहे थे ये, जैसे अगर यहाँ पे आप 63 तक लिए हुए हैं सर, ठीक है, और ओवरलोड कैलकुलेट किया गया है 47, अगर वो बाई चांस सर ये 5 ओवरलोड अगर बाई फॉल्ट बढ़ता भी है सर, तो भी तो बढ़ता भी है तब जाके भी फ्यूज नहीं जलेगा, तब जाके वो कंडक्टर जल नहीं जाएगा। जलेगा सर नहीं जलेगा, पर इंस्ट्रूमेंट जो यूज़ किया हुआ है और उसके साथ जो स्विच या फिर ये कनेक्टेड है उसका फ्यूज या एमसीबी वो सब तो सर फिर उस सब में प्रॉब्लम हो जाएगा सर। ये तो फ्यूज ही है ना, मेन स्विच तो फ्यूज ही है, ये वो तो एमसीबी नहीं कनेक्टेड है। हाँ वो सर, तो पर MCB ये तो सर फ्लो करने देगा सर, ये तो हाँ करने देगा, करने ये देगा करने सर वो। देगा। हाँ सुनो सर, समझ में आ गया तुमने बोलना, ये करने देगा। और मोटर को हम 300% तक ओवरलोड भी करा सकते हैं, उस ज्यादा अगर ओवरलोड कराएगा तब जाके क्या होगा, वो कंडक्टर बर्न हो जाएगा। इसीलिए जो कंडक्टर हम यूज करते हैं, ये जो तुम क्वेश्चन कर रहे हो ना, आंसर अभी तक नहीं आया है, तुम्हारा प्रोसेस समझ में आ गया। जो कंडक्टर यूज करते हैं उसका भी रेटिंग जो होता है, करंट रेटिंग, वो भी ज्यादा लिया जाता है, वो भी जो एक्चुअल जो करंट रेटिंग है उससे ज्यादा लिया जाता है। मतलब ज्यादा करंट जाने से कुछ भी नहीं चलेगा। और एक बात सोच लेना, इंडस्ट्री में मोटर को हम यूज करते हैं ओवरलोड कराने के लिए, हम ये जानते हैं कि उसे ओवरलोड करा जाएगा, हाँ सर, इसीलिए वो जो तार यूज करते हैं उसका भी रेटिंग ज्यादा रहता है, उसका भी एक परसेंटेज है अच्छा overload अच्छा का। अच्छा ठीक सर, है? वो एस्टिमेट में आएगा। তাহলে हाँ বোঝা গেছে এটা? हाँ सर, ঠিক আছে, আজকে থাক, আবার আমার একটা ক্লাস আছে স্যার আইটি থেকে। হ্যাঁ বল। বলছি বল, স্যার বল। আমরা যদি 10 এইচপির একটাই মোটর ইউজ করি তখন মেন সুইচের স্পেসিফিকেশন কিরকম নিতে হবে? তখন তো আমার মেন সুইচ কি, একটাই তো মোটর, আবার তো একটাই মেন সুইচ। একটা মোটরের জন্য আমার দুটো মোটরে, আমি বারবার বলছি, দুটো মোটর যদি হয়, মোর দেন দুটো মোটর যদি হয়, তখনই তো আমার বড় ওয়ার্কশপ হচ্ছে, তখনই আমার দুটো করে মেন সুইচ লাগাচ্ছি। একটা মোটরের জন্য আমার একটাই মেন সুইচ, আর মেন সুইচের কি আছে, তার ওভারলোড যেটা কারেন্ট সেটাই। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, ভালো লাগলো, তোরা প্রচুর কোয়েশ্চেন করলি, আমি এরকমই ক্লাসটা চাই। এই আজকে অনেকদিন পর দেখলাম প্রচুর কোয়েশ্চেন হচ্ছে সবাই, এটা ভালো লাগলো, কিন্তু সবাই ক্লাসে থাকলে আরো ভালো লাগতো। যাই হোক, সেটা আর কি করা যাবে। বলিস সবাইকে, তোদের বন্ধুদেরকে বলিস ক্লাসটা করার জন্য, কারণ আমি আর বলে তো ফেড আপ হয়ে যাচ্ছি, ও আর আসছেও না, তোরাও বলিস।
ঠিক আছে, আবার সন্ধ্যেবেলা ক্লাস আছে, যা যা কোশ্চেন আছে ওখানে আবার করবি, আরো ক্লিয়ার করে দেবো জিনিসটা। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। Okay, sir. Thank you, sir. হ্যাঁ, ওয়েলকাম। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হুম, ওয়েলকাম।